শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময় সুপ্রিয় দর্শক। আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুন্দর আছেন এবং সুস্থ রয়েছেন। আজকের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে এবং আজকের আয়োজনটা বিশেষ তো বটেই, আমার জন্য ভীষণ ভীষণ অন্যরকম একটি আয়োজন। কারণ আজকে একজন পুরোপুরি সম্পূর্ণ একজন শিল্পী আমাদের সামনে আমাদের এই আয়োজনে এসেছেন। তার সঙ্গে আজকে গল্প করব এবং তিনি একজন শিল্পী শুধু নন, তিনি একজন চিত্রশিল্পী, সারা বিশ্বে সমাদৃত একজন শিল্পী এবং তিনি একজন বাংলাদেশি শিল্পী এবং তিনি বর্তমানে প্রবাস যাপন করছেন স্পেনে এবং তিনি একজন অসাধারণ মানুষও বটে। তারকে আমি যতটুকু জানতে চেষ্টা করেছি, তাকে বুঝতে চেষ্টা করেছি, তার কাছ থেকে শুনতে মনে বরং আরও বেশি ভালো লাগবে। এবং তার আজকে জন্মতিথি, তার জন্মদিন আজকে তাকে আমরা পেয়েছি বলে ভীষণ আনন্দিত এবং আমরা চ্যানেল আই পরিবার ভীষণ সম্মানিত বোধ করছি আজকের এই দিনে। আমাদের সঙ্গে রয়েছেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম। স্যার, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি শুরুতে আপনি বলবেন স্যার, ফুলটি গ্রহণ করবেন এবং সাথে আমাদের সঙ্গ দিচ্ছেন, আমরা আরও ভীষণ আনন্দিত আছি, কৃতজ্ঞ তার কাছেও। নাসির আলী মামুন, বরেণ্য চিত্রগ্রাহক আমাদের দেশের এবং তাকে আমরা চিনি সবাই, চিত্রশিল্পী, আলোকচিত্রশিল্পী এবং তিনি আজকে আমাদের সঙ্গে জয়েন করেছেন, সেই জন্য স্যার আপনাকেও ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে শোনার চেষ্টা করবো স্যার সম্পর্কে। স্যার, আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই আয়োজনে। ধন্যবাদ চ্যানেল আইরেও। আমার অনেক আগের মানে ফ্যামিলির মতোই সাগর, তারপরে যারা ছিল এখন এটা বজায় আসে, ধন্যবাদ তাদের। স্যার, আমার খুব জানতে ইচ্ছা করে স্যার, আপনার জন্মদিনে আসলে কেমন লাগে, আপনি নিজের কেমন লাগে? জন্মদিনে আমি বেসিক্যালি আমার জন্মদিন আমি একাই কাটাইছি স্পেনে। জি। এত নাই এটার যে ইম্পর্টেন্স দেয়, এগুলো তো আসছে বিদেশ থেকে। জি। এটা ফাইন্যান্সিয়ালি এটা খুব জড়িত, যে এখন জন্মদিন, হলিউড, তার ফাদার্স ডে, মাদার্স ডে, এগুলো সব ইনভেন্টেড, অল আমেরিকান বা ইউরোপিয়ান কালচার থেকে আসছে এবং এটা ইউজ করতেছে ডিপার্টমেন্টাল স্টোরগুলো। পাবলিসিটি কীভাবে বিক্রি করবে, এইসব যত হয় ওদের জন্য ভালো। কিন্তু জন্মদিন আমার মনে আছে যে আমি বলতেছি, আমার যখন 13 বছর 12 বছর তখন জন্মদিন বললাম, বাপে খেপে গেছে, কিসের জন্মদিন, সাথীরা নিয়ে 2টা বাড়ি দিল, জন্মদিন কিসের। তো ওই সময় এই অবস্থা ছিল যে যেখানে একটা ফ্যামিলির 9 জন ছেলে, বাবা ছিল মধ্যবিত্ত একদম সিনিয়র ইন্সপেক্টর, তার ছিল সংসারটা খাওয়ানো যায় কেমনে, এইসব আবার জন্মদিন কিসের। তো এই সেই জায়গায় ছোটবেলায় একটু ফিরতে চাইবো, তবে স্যার একটু আমি নাসির মামুন স্যারের কাছে একটু জানতে চাইবো আজকে কীভাবে স্যারকে আপনি জন্মদিনের শুভেচ্ছাটি জানাবেন। আমি আজকে অত্যন্ত স্পেশাল ডে আমাদের জন্য, কারণ মনির ভাইয়ের আজকে 83তম জন্মদিন, কিন্তু সবচেয়ে 82তম জন্মদিন। 83 বছরে আপনি পড়তে যাবেন আগামীকালকে। আপনাকে আমাদের তরুণদের পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল দৃশ্যশিল্পীদের পক্ষ থেকে আমি আপনাকে আজকে শুভ জন্মদিন জানাই। এবং আপনি এমন একজন মানুষ যিনি তরুণ সমস্ত জেনারেশনের সঙ্গে আপনি সম্পর্ক রক্ষা করে চলেছেন এবং সবাই আপনাকে কিন্তু পছন্দ করে এবং জীবিতকালে ঈশ্বরীয় জনপ্রিয়তা এরকম কোনো দৃশ্যশিল্পীর আমি দেখি না এস এম সুলতান ছাড়া। বাহ, চমৎকার স্যার, একদম ঠিক স্যার। এবং না, তাছাড়া ওই নাসির আলী মামুন আমার প্রিয় একজন বন্ধু এবং ভেরি ইম্পর্ট্যান্ট ফটোগ্রাফার। আমি বলছি না যে ইম্পর্ট্যান্ট, ইজ এ গুড ফটোগ্রাফার। জি। হ্যাঁ, তো ইম্পর্টেন্স তো বটেই। সে আমার 2 লাইফই জানে। স্পেনও ছিল আমার বাসায়, সেখানকার অন্য লাইফ আর কি আমার ওখানে। জি। লাস্ট আমি তো গেলাম 9 মাসের জন্য, সেখানে আমার 40 বছর না 50 বছর হয়ে গেছে, প্রায় 50 বছর। তো বহু ছবি আমার তুলছে, বুল ফাইট রিংয়ে মনে আছে, হ্যাঁ, এবং ইউ ক্যান টেল অল। এবং সোফিয়া, স্পেন সাম্রাজ্যের যে রানী, উনি এবং ডক্টর ইউনুসের একটা প্রোগ্রাম ছিল, সেখানে মনির ভাই উপস্থিত ছিল, উনি দাওয়াত পেয়েছিল এবং তার খুব ঘনিষ্ঠ বন্ধু, স্পেনের অত্যন্ত উঁচু মাপের সংস্কৃতি এবং মানে আর্ট এবং সঙ্গীত জগতের একজন বিশিষ্টজন, আলভেরো সারমিয়েন্তো। তিনি মনির ভাইকে মনে করেন যে মনির ভাই শুধু বাংলাদেশের না, স্পেন সাম্রাজ্যের একজন প্রধানতম শিল্পী, তাকে উনি এত উঁচু মানে মর্যাদা দেন। এবং সারমিয়েন্তো স্পেন সাম্রাজ্যের যে মানে কিং কুইন প্যালেসে তিনি অতিথি হন নিয়মিত
এবং রানী তাকে ডাকেন আলভেরো আলভেরো, এইভাবে এত গভীর সম্পর্ক। সেই মানুষ ওনার জন্মদিনে মুরগি নিয়ে আসেন, কেক নিয়ে আসেন, অনেক বয়স্কদেরই। মনির ভাইকে এত স্নেহ করেন, স্পেনের আরও তার অনেক অডিয়েন্স আছে এবং ভক্ত আছে। আমি তার সঙ্গে স্পেনের মেইন স্ট্রিমের গ্যালারিতে গিয়েছি, এক্সিবিশনে দেখেছি যে তার কত ভক্ত। তার সঙ্গে ছবি তোলার জন্য আমরা যেরকম উদ্গ্রীব থাকি তরুণরা বাংলাদেশে, ওইখানে কিন্তু একই অবস্থা। এটা চাক্ষুষ দেখেছি আমি। নাসির মামুন, আজকে আপনি শেয়ার করবেন আমাদের সঙ্গে গল্প করে। স্যার আপনার কাছে স্যার আমি খুব নবীন হিসেবে প্রশ্ন রাখতে চাই স্যার, আপনার এত খ্যাতি কেমন লাগে স্যার? মানে ভালো লাগে, কেমন লাগে? একসময় ভালো লাগতো, মানে এখন না, এখন মানে বাই টাইম আমার সময়টা এখন আমার এই যে অতৃপ্ত মন নিয়ে আমাদের স্টেশন তো ওখানে আসছে, স্টেশন নামতে রিয়েলিটি না। তো এইসব বাহ্যিক জিনিস এগুলো এক সময় ইম্পর্টেন্ট আছে। আমার স্পেনের যেমন রাষ্ট্রীয় পদক স্যার যেটা আছে হাইয়েস্ট, মেরিট রয়্যাল অ্যাওয়ার্ড, রয়্যাল মেরিট, তারপরে অর্ডার অফ দি ইসাবেল অফ দি কুইন ইসাবেল, তো এইসব রাষ্ট্রীয় 21 পদক যেমন আছে, সম্মানিত হয়েছে এর চেয়ে বেশি। এটা আবেদ সাহেব পাইছে একই জিনিস, স্যার আবেদ সাহেব। তো ওগুলো ওরা আবার মেডেলগুলো নিয়ে ডিনার ফিনারে যায় করে, ওদের অন্য একটা ভিশন নিয়ে কাজ করে এইসব অ্যাওয়ার্ডগুলো। আমি বলবো যে একটা সময় হয় কারিকুলাম বা এটা, কিন্তু লাস্টলি আর্টিস্ট যখন তার যে ক্রিয়েটিভ জগৎ নিয়ে চিন্তা করে, তারপর তো এগুলো একটা সময় কাজ, এরপর না, এরপর তার কাজ মানুষ কিন্তু ভুলে যায়। হ্যাঁ, এই যে আমাদের দেশে 21 পদক নিয়ে এত লবিং হয়, হয় তা হয়, আমি তো এটার মানের আমি বুঝি না। আমি পাইছিলাম এক সময় সুভাষ দত্ত 99-এ, আলী জাকের, হাসান ইমাম আর আমি। তখন 50,000 টাকা ছিল পুরস্কার। হ্যাঁ, এখন বোধহয় 4 লাখ। ঠিক আছে। তো যাই হোক, এটার এই সম্মানটা একদিনে যেটা শেষ হবে না। আমি আমার ছেলে নিয়ে এয়ারপোর্টে গেলাম, ভিআইপি রুমসে 5 মিনিটের জন্য বসতে পারি। যদি হাইয়েস্ট হয়, অ্যাওয়ার্ড হয়, তাহলে কেন 5 মিনিটের জন্য এখানে যেতে পারবো না? এখানে সব কিছু লোক, দারোগা, পুলিশ, মিনিস্ট্রির জন্য দে আর পারমিটেড। এইটা ঠিক না, এটা বলা উচিত যদি সম্মানটা ওইবার দেখানো হয়। আমরা তো টাকা যাচ্ছি না, আর কিছু না, ওইটা একভাবে দেখানো উচিত যে তো যাই হোক, যে এটা একসময় প্রয়োজন যে সব এই অ্যাওয়ার্ডগুলো, এবং বাইরের যে অ্যাওয়ার্ড এত বছর পরে, ইট ইজ নট ইজি। বিদেশিরা আর্টটা একটা জিনিস, সেটার কোনো বাউন্ডারি নাই, সেটার কোনো ধর্ম নাই, কিছু নাই, এটা ইউনিভার্সাল একটা মেসেজ। হ্যাঁ, আর্ট জিনিসটা আমাদের ইনার যে আছে ডার্টিনেস, যত এটা ওয়াশ করার জন্য, হ্যাঁ, ডেইলি লাইফ এবং সৌন্দর্যবোধ। স্যার, এবং আপনি বলেছেন একটা জায়গায় স্যার যে আপনার একটা নাচ শুরু হয় সকাল থেকে, ঘুম থেকে ওঠার পরে, মানে আঁকার আগ পর্যন্ত সেই নাচটা চলতেই থাকে, দ্য ডান্স অফ দ্য আর্ট আর কি। না, সেটা না থাকলেও তো একটা ইম্পোজ করে, যেটা আমি তো এখন দুইটা জিনিস আসছে, একটা রিয়েলিস্টিক ভিজিবল আর্ট, একটা ইনভিজিবল জগৎ, দুইটা আছে। আমরা তো ভিজিবল জগৎ যেটা রিয়েলিস্টিক, গাছ আঁকছি আর্ট ক্লাস থেকে, বাড়িঘর, রাস্তায় বেরিয়ে, কিন্তু আমরা কোনো সময় আঁকি নাই। তখন তো ক্যামেরা ছিল না, ফটোগ্রাফিতে কোনো সময় আঁকি নাই, নেভার। তো সেটা ইনস্ট্রাকশন ছিল। নেচার আওয়ার টিচার, নেচারের বাইরে যেতে পারবোই না, যত জিনিয়াস হোক, হোক, নেচার ইজ আওয়ার ফাদার অ্যান্ড টিচার। এই যে নেচার চেঞ্জ হচ্ছে, আমরা বাইরের আর্টিস্টরা কেন ছবি আঁকে বাইরে এটা লার্নিং প্রসেস। যেহেতু নেচারের সময় চেঞ্জ হচ্ছে, টাইম সময়ের সাথে সাথে, বিকালের রোদ একরকম, সকালের রোদ একরকম, তারপর ধূসর কুয়াশার একরকম অ্যাটমসফিয়ার হয়, আবার ব্যাকলাইট রোদ্রের আবার ধূসর হয়ে যায়, বৃষ্টির যে একটা, এইসব জিনিস নেচার না গিয়ে করলে এটা হবে না কোনো। একদম স্যার। হ্যাঁ, ইনডোরের ছবি কিন্তু করা যায় ফটোগ্রাফি করে, কিন্তু এটা লাইফলেস। নেচারের বাইরে অনেক ছবি দেখার খুব তাড়াতাড়ি আঁকা হয়েছে, এটা ভুল আছে অসংখ্য, অথবা রং পড়ে গেছে এটা, কিন্তু ওইটার একটা যে লাইফ থাকে, ওইটা কিন্তু ওই স্টুডিও ওয়ার্কে হয় না। মানে আমি বলছি রিয়েলিস্টিক ওয়ার্কের ভিতরে আর কি। এখন অদৃশ্য জগৎ যেটা আমরা কাজ করতেছি,
সেটা প্রত্যেকটা লোকেরই, সে আর্টিস্ট বা নন আর্টিস্ট, একটা ব্যক্তি মানে মানুষের সকাল থেকে মুড থাকে এগুলো ধরা ছোঁয়ার বাইরে, যে তার হতাশা, তার আশা, তারপরে সাকসেস, তারপরে তার যে কান্না, তারপর অনেক কিছু আছে যেগুলো ইনভিজিবল, জি এগুলা ইয়া করা যায় না। কারণ আমরা ছবি একটা অ্যাবস্ট্রাক্ট ছবি যেটা হচ্ছে নন অবজেক্টিভ, জি সেখানে গাছও নাই, কিচ্ছু নাই, নদী নালা কিচ্ছু নাই, কিন্তু আছে, কিন্তু যার লার্নিং প্রসেসে আছে। এখন সাধারণ মানুষ এই ছবি কোনোদিন মিউজিয়ামে যায় না, কিছু না, হঠাৎ করে ভাই কি আঁকলেন কিছুই বুঝি না, স্যার জি আমি তখন উত্তরে বলি আমিও কিছু বুঝি না, তখন সে অবাক হয়ে, বুঝেন না এটা করতেছেন, না কতগুলো জিনিস আছে সেটা বুঝতে চাইলেও বুঝবো না। রাইট স্যার। হ্যাঁ, ইনভিজিবল জগৎটা এটা, এই জন্যই একটা আমি সবসময় বলি গোলাপটা না একে গোলাপের গন্ধটা আর কি। ও তখন ওই লোকটা সাধারণ, এটার অন্য অ্যাপ্লিকেশান আছে মোর, ওইটা না দিয়ে ওই লোক তখন তো বুঝে ফেলে যে তারপর গোলাপের যে তোমার যে সকাল থেকে এতগুলো চেঞ্জ হইতেছে, তোমার প্ল্যান, তোমার হাসি কান্না, তারপরে তোমার ফিলিংস, ইনার ফিলিংস, এগুলো তো আনটাচেবল একদম। হ্যাঁ, অদৃশ্য জগৎ আল্লাহ তাআলা দিয়ে গেছে, হিউজ, এটা আমরা বিন্দুমাত্র আর কি ইয়ে করতে পারি। এবং স্যার আপনার জীবন, একজন মনিরুল ইসলামকে আবিষ্কার করা আমাদের পক্ষে একদিনও তো সম্ভব নয়। আমরা চেষ্টা করছি জন্মদিনে কিছু বিশেষ বিশেষ মুহূর্ত তুলে ধরবার জন্য। এবং স্যার আপনার জীবনটা ভীষণ রঙিন এবং বর্ণবৈভব। আমরা আপনার কাজটা আমরা দেখি, আপনাকে নিয়ে অনেকে কাজ করতে চায় আসলে। এবং এই অনুষ্ঠানের যিনি প্রযোজক আমাদের অনন্যা রুমা, তিনি গত বছর মাদ্রিদে গিয়েছিলেন, আপনার সঙ্গে সময় কাটিয়েছেন, সেখানে আপনাকে একটু তুলে ধরবার চেষ্টা করেছেন একটি তথ্যচিত্রের মাধ্যমে, যেটা কাজ এখনো চলছে। আমরা ট্রেইলারটা একটু দেখাতে চাই দর্শকদেরকে। চলুন প্রিয় দর্শক, মনির, দ্য টেল অফ টু কান্ট্রিজ। আমি উইকেন্ডে সাইকেল করে চলে আসতাম, কাঁধে ব্যাগ নিয়ে, কাগজপত্র নিয়ে, আমার ঈদের একটা ছিল বক্স নিয়ে, লঞ্চে বহু স্কেচ করতাম। হ্যাঁ, এই হলো আমার স্টুডিও চাঁদপুরে। মোস্তফা স্যার আমার টিচার, এই লাইটগুলো ওনার টাচ। This is the most important road এটা আমরা যাচ্ছি এখন গ্যালারিতে। নিশ্চয়ই অন্যরকম উত্তর পাওয়া যাবে। আমি অনেককেই জিজ্ঞেস করেছি, আজকে আপনাকে জিজ্ঞেস করতে চাই, নস্টালজিয়া কেমন লাগে আসলে? নস্টালজিয়া মানে এটা নস্টালজিক হন কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। নস্টালজিক স্টোরি যেটা অনেক আগের, যে নস্টালজিক মেমোরি, যে জীবনানন্দ দাশ বলে গেছে আনন্দ সম্বন্ধে একটা ডেফিনেশন, যে আসল আনন্দটা কি, জীবনের গভীরতম বেদনার মধুরতম প্রকাশের নাম হলো আনন্দ। আসলে দেখি এটা ঠিকই, যে আমার আর্লি লাইফ স্পেন্ড আই হ্যাভ টু স্ট্রাগল টু সারভাইভ, তো বহু কষ্ট করতে হয়েছে। এবং আর্টের ব্যাপারে যদি বললাম, যে
বাউন্ডারি থাকা উচিত না। এখন পর্যন্ত একটা ফ্রেঞ্চ গভর্নমেন্ট তার ফ্রেঞ্চ আর্টিস্টদের প্রমোট করবে, কোথাও ইয়াতে বিনালে বা কোথাও যেতে হলে ফ্রেঞ্চ এম্বাসি পাঠাবে, কিন্তু সেখানে তারা ক্রস করতে হলে আমার অনেক কাজ করে দেখাইতে হবে আমি বেটার দেন হিম, তখনই তারা আমার বেছে নেয়। সেটা আমার ভাগ্য যে আমার কাজ, আমার ভাগ্যটা কাজের জন্যই হয়েছে, প্রচুর কাজ করতে হয়েছে। এবং এরপরে আস্তে আস্তে একবার ইয়া হইলে প্রমোশনটা ছড়ায় পড়লে ছবিটা, আমরা তো ছবিতে বিক্রি করতে হয়, আমরা তো অ্যামেচার আর্টিস্ট না। গ্যালারিগুলো ছবি আস্তে আস্তে স্টার্ট আরম্ভ করে বিক্রি করা, বিভিন্ন জায়গায় মাটির থেকে আরম্ভ করে প্রভিন্সে ছড়াই গেল। তারপর আমেরিকা থেকে লোক আসলো কন্ট্রাক্ট করার জন্য, বস্টন থেকে, হ্যানোভার ফাইন আর্টস, ওদের সাথে কাজ করছি। আমার কাজ আমেরিকার বিভিন্ন গ্যালারিতে, হ্যাঁ, বছরে 2000 পিস কাজ দিতে হইতো। তো এটা কোম্পানিটা ছিল বস্টনে, তো ওরাই এগুলা আমেরিকাতে বিক্রি করতো। কিন্তু এটা ইয়ে হইলো এচিংয়ের ব্যাপার। আমি $20 যে ছবি বিক্রি করতাম, আমি নেটে দেখে এগুলো মোর দেন $3000 বিক্রি হয়। কিন্তু আই এম নট রিপেন্টেড। আমি যে টেকনিকটা ছাপচিত্র, এটা একটা এডিশন হয়, সেটা একটা ডেমোক্রেট সোশ্যালিস্ট মিডিয়া। এটা পেন্টিং যেমন একটা কপি হয়, এটা পেন্টিংটা ধরি আমি রইল 10,000 টাকা, কিন্তু ওই অনুপাতে এচিংয়ের দাম হবে 1000 টাকা, কারণ এটা এডিশন না, হিসাব বললাম আর কি, আর কম হইতে পারে আর বেশি হতে পারে। তো এইভাবে আস্তে আস্তে এটা স্লো প্রসেস, আর্টটা কোনো লটারি না যে একদিনে আমি ইয়ে করলাম পাবলিসিটি করে আমাকে বিখ্যাত করে দিল, নো। লেটার দেখা যায় তার কাজটাই এটাই থাকবে। ভাবেও নাই স্যার কখনো না, অনেক আর্টিস্টরা গেছে লিভিং টাইমে তার ইজ ভেরি ফেমাস, তার ছবিটা বিক্রি হচ্ছে তার ইয়ে, কিন্তু 3 বছর মারা যাওয়ার পরে দেখা গেল তার কোনো নোবডি টক্স। আবার দেখা গেল অনেক আর্টিস্ট তারা মানে বাইরে ছিল, যেমন অর্কিড ফ্লাওয়ার, এগুলো বনেই জন্মায়, আস্তে আস্তে বনেই ইয়া হয়। যেমন আমাদের শিল্পী আছে একজন, উনি থাকতেন সুলতান নাম করা, 100 বছর চলছে। তো উনি তো আইসোলেটেড, সফটওয়্যার, মানে সেলফ টট, কোনো একাডেমিতে শিখে নাই, কিছু নাই। তো এইটাই তার বজায় রাখছে তার স্বকীয়তা। উনি যদি আর্ট কলেজ পড়তো 5 বছর, তার এই স্টাইল থাকতো। নাসির মামুন স্যার তো একদম কাছ থেকে দেখেছেন, নাসির বলতে পারবে ওনার সম্বন্ধে। একটু বলবেন আমাদের কাছে, 100 বছর চলছে তার আয়োজন সম্পর্কে। এস এম সুলতান শতবার্ষিকী জাতীয় আন্তর্জাতিক উদযাপন যে কমিটি হয়েছে, জি, আমাদের স্যার, জি, শিল্পী মনিরুল ইসলাম তার আহ্বায়ক মুরব্বী, এবং আমরা এই 9ই আগস্ট বেঙ্গল শিল্পালয়ে একটা শতবার্ষিকীর অনুষ্ঠান করলাম। সেদিন আমরা অবাক হলাম যে ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের বহু মানুষ জায়গা দিতে পারিনি আমরা, অনেকে বাইরে দাঁড়িয়েছিল। তো মুনির ভাই সেদিন সুলতান ভাই সম্পর্কে তার স্মৃতি এবং তার শিল্পকর্ম নিয়ে তিনি যে মনজ্ঞ আলোচনা করলেন, সেজন্য আজকে জন্মদিনে আবারও তাকে শুভেচ্ছা জানাই। আর আপনি একটু আগে যেটা বললেন যে ওনার বিচিত্র ধরনের শখ, আসলে পাবলো পিকাসোর মতো ওনার বিচিত্র ধরনের শখ, শুধু আর্ট করা না, উনি বাজার করতে পছন্দ করেন, ভালো রান্না করেন এবং ফিল্ম দেখেন, নাটক দেখেন, টেলিভিশনের অনুষ্ঠানগুলি দেখেন, খবর দেখেন এবং অডিয়েন্সের সাথে যোগাযোগ রাখেন, গান শুনতে পছন্দ করেন। হ্যাঁ, সেটা মাদ্রিদেও কিন্তু মানুষজনের সাথে তার প্রচুর জনপ্রিয়তা এখানে। আর সবচেয়ে বড় জিনিস যে মাদ্রিদে যেই সেন্টার পয়েন্টে তার বাড়িটা, সেই বাড়িটা আসলে একটা মিউজিয়ামের মতো, কারণ ওটার মধ্যে হাজার হাজার শিল্পকর্ম, ছাপচিত্র, নানান কিছু তার ওইটা। আমি মনে করি যে মনির ভাইয়ের যে একমাত্র সন্তান আরমান, সে তার ওটা টেক কেয়ার করছে। আমি এইমাত্র তাকে বললাম কিছুক্ষণ আগে যে আপনার যে ঢাকায় হাজার হাজার শিল্পকর্ম বাংলাদেশে আঁকা, এগুলো এখান থেকে কিছু ওখানে দিয়ে দেন, যাতে ওই আর্কাইভে, ওই জাদুঘর যখন হবে, আপনি যখন থাকবেন না তখন কিন্তু ওই দেশের অডিয়েন্সও সেটা দেখবে। আর একটা কথা বলি, পিকাসোর মতো কিন্তু মনির ভাইয়েরও বিচিত্র শখের মধ্যে বুল ফাইট একটা উনি পছন্দ করেন। জি স্যার, এটা কি শুরু থেকে পছন্দ করতেন নাকি পরে গিয়ে আস্তে আস্তে? এটা হচ্ছে কি, আমরা তো আসলে আমি স্পেনে গেলাম, ইস্ট পাকিস্তান, আমি লাস্ট পাকিস্তানি, জি, গেছি, কোনো আইডিয়া ছিল না বিদেশে যাবো। তখন পাকিস্তানিরা, ওয়েস্ট পাকিস্তান, ওরা ইয়ে করতো, পাবলিশিটি দিত পেপার 7 দিন আগে, কিন্তু ওই পেপার ইয়ে করার জন্য 3 মাস দরকার, সুতরাং ওরাই অ্যাভেল করতে হয়। এনিওয়ে, ওই সময় অ্যাজ এ ইয়াং 23-22 ইয়ার্স পাড়া দিয়েছি কাগজপত্র, হঠাৎ করে
হয়ে গেল স্যার। আয়সা অবশ্যই ইউ হ্যাভ টু গো। তখন আমার বেতন হলো 200 টাকা, ভাড়া আসা যাওয়ার 4000 টাকা, ইজ এ লট অফ মানি। হ্যাঁ, তখনকার। তো আমি বলবো যে আর্টিস্ট, যে নাসির আলী মাহমুদ বললো যে আর্টিস্টের একটা বৈচিত্র্যময় জীবন। হ্যাঁ, এখন এই যে একটা আর্টিস্ট যে স্টুডিওতে বসে বলবে যে আমি 6 মাস বেরোবো না, যদিও একটা আর্ট একটা মেডিটেটিভ জব, হ্যাঁ, এটা লাভ নাই। এখন আর্টিস্টের তার ডেইলি নিউজ, দেশে কী হচ্ছে, আমেরিকাতে কী হচ্ছে, আমি যেমন 1 ঘন্টা আমি আমেরিকান নিউজ দেখি, পলিটিক্স, ইকোনমিক্স, তারপরে এইসব, এগুলো কিন্তু ইনভলভ করা আর্টের। হ্যাঁ, এটা এখন ওই বহিমিয়ান এর কোনো প্লেস নাই যে আমি যখন শখ হবে একটা ছবি আঁকবো, 1 মাসে 2 দিন কাজ করবো, বাস। নো, ইউ ক্যানট ইট নাও। হ্যাঁ, তারপরে আর্টিস্টদের বাংলাদেশে এখন যারা অ্যাক্টিভ আর্টিস্ট, দে আর লিভিং ভেরি ওয়েল। ওদের, আমরা তো ওই টাইমে 60 ইয়ার্স 70 ইয়ার্স ব্যাকে ফ্যামিলি দিত না আর্ট করবিটা কি। এটা খুব কঠিন ব্যাপার ছিল, আপনি কিভাবে যে বেরিয়েছেন। আর্টিস্টের সাইনবোর্ড লাগবে, তারপরে বড় জোর সিনেমার ব্যানার, বা ঢাকায় আসতে যে ইলাস্ট্রেশন করাটা। কিন্তু আর্টিস্টের কাজ যে এখন প্রত্যেকটা কোম্পানিতে ম্যাক্সিমাম করতে আর্টিস্ট আছে। বাটা কোম্পানিতে তখনই ছিল 60 জন, এখন তো 100 জন বেশি আর্টিস্ট আছে। এনি ফার্নিচার, তারপরে এনি কোম্পানি আর্টিস্ট তার থাকতেই হবে। এই যে টেবিলটার ডিজাইন, এটা একটা ফার্নিচার ডিজাইন। হ্যাঁ, সুতরাং আর্টের যে ইয়েটা, এটা এখন ছবি যে ক্রিয়েটিভ ছবি আঁকবে সে কিছু এই সংখ্যা নাই, কিন্তু লিভিং অন আর্ট এটা খুব ডিফিকাল্ট। এটা কাজ না তো, এটা যে আমি ডক্টরেট হয়ে গেলাম বা এই অন্য একটা ইয়াতে, সে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার হোক, এটা একটা চাকরি আছে। কিন্তু আর্টের, যে আমরা আর্ট কলেজে কিন্তু টেকনিশিয়ান, কিন্তু ক্রিয়েটিভিটি, কবিতা লেখা, ছবি আঁকা, স্কাল্পচার করা, ইন জেনারেল আর্ট কেউ কাউরে শিখাতে পারে না। জি স্যার। এবং স্যার আপনার আর্ট কলেজে এসে ভর্তি হওয়ার গল্পটাও কিন্তু স্যার আমরা দেখেছি, এবং আমি শুনেছি যে আর্টিস্টদের নাকি অনেক অনেস্ট হতে হয়। আপনি প্রচন্ড অনেস্ট স্যার, আমি দেখেছি সব জায়গায় আপনি যখন কথা বলেছেন। না, এটা কন্ট্রোভার্সিয়াল। অনেস্ট কাজে অনেস্ট হতে, জি জি, কিন্তু পার্সোনাল লাইফ সেটা অন্য কথা। সেখানে পিকাসো এক ধরনের লাইফ করছে, একটা আর্টিকেল পড়ছিলাম, পিকাসো উইথ হিজ 8 গার্লফ্রেন্ডস এবং হেনরি VIII উইথ হিজ 8th ওয়াইফ। বেশ সুন্দর একটা আর্টিকেল। স্যার, আমরা টেলিভিশন থেকে এই মুহূর্তে বিদায় নিব, তার আগে একটু জিজ্ঞেস করছি দর্শকদের উদ্দেশ্যে, আপনার কাছে উত্তরটা নিয়ে নিতে চাই। সেটা হচ্ছে, এই মুহূর্তে স্যার মনিরুল ইসলামের ছবি, তার কাজ, তার পরিবার, তার বন্ধু, সব মিলিয়ে জীবনটা আসলে কেমন, যদি একটু বলেন। আমি বলবো যে আই এম ভেরি ফরচুনেট। কোনোদিন আমার যে অভাব ফিল করি নাই কিছু, যদিও অভাব যে কোনো ফিল করতো। কাজটা ছিল আমার এত কাজের মেটেরিয়াল যদি থাকে, হ্যাঁ, কাজটা, আর আমি এত না, ওই যে ডাইরেক্টলি আমার সময়টারে বেশি দেই, কারণ এটা দেওয়া উচিত। কারণ একটা শিল্পীর সময় কম, যত আমরা এই যে হইতেছি, মানুষ সময় আরও কমে যাচ্ছে। এটা কারণ হলো যে একটা আর্টিস্ট এক ধরনের ছবি আঁকে, যেমন গানও হইতে পারে, যে বাউল গায়, সে হঠাৎ করে যদি বিথোফেন, মোজার্টের পিয়ানোর কনসার্ট দিতে পারবে না। হি নিড 2 লাইফ, 2টা জীবন দরকার। সুতরাং অনেক কিছু ছড়ে আছে। আমার লিমিট একটা চয়েস করে নিতে হবে, ঠিক আছে, এটা আমি পারবো না। এর ভিতর যে মহৎ বিরাট লোক যা আছে, ভ্যান গগ, রবীন্দ্রনাথ, কী করে এতগুলো বই লিখলো, গান লিখলো, তারপর ড্রামা করলো, এরা স্পেশাল। এগুলো আপনাকে ভাবায় স্যার? হ্যাঁ, অবশ্যই। তো বলছি যে আমরা যে কথা বলছি, আজকে এনে আসছি, ভাইব্রেশন আছে অনেক কিছু মাথায়। হ্যাঁ, তো সেইটা করে আনতে পারলে, যদি ন্যারো করে একটা পয়েন্টে যায়, তখন মানুষের মেন্টাল পাওয়ার এত হয়, ই ক্যান মুভ দ্য থিংস। থিংস। তাছাড়া ছবিটা, এটা আমি বলছি আগে লটারি না, এটা টোটালি মেডিটেটিভ। এখন ছবি অনেক ধারা হয়ে গেছে, যেগুলো আমরা নিজেরাও বুঝি না। আর ছবি যে বুঝে বলে বুদ্ধা, হি টোটালি লাইং। ছবি আমিও বুঝি না, যে বুদ্ধাও যদি বলে যে আমি বুঝি না, কারণ এটা একটা ইন্ডিভিজুয়াল পার্সোনাল ল্যাঙ্গুয়েজ ছবিটা। তো সেইটাই জন্যে বলে অনেক সময় ছবি দেখে, বললাম না আগে, আমিও বুঝি না। হ্যাঁ, তা
এটা রং যে বোঝার কথা, তাহলে ইউ বাই এ ক্যালেন্ডার Right. অথবা একটা পোস্টার, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সেটা বলে দেয়। বাচ্চারা যেমন আমরা আরম্ভ করি কলা হয়, হ্যাঁ, হয় হাতি হয়, এই যে লার্নিং প্রসেসটা। তারপরে আছে ছোটদের গল্প বই, ক্লিয়ারলি রাক্ষস আছে, রাজা বৈশা আছে, ইলাস্ট্রেশন যেগুলা। তো ওইগুলোর থেকে আস্তে আস্তে যে ইন্টেলেকচুয়াল ভ্যালু বা আর্টের যে কোনটা আর্ট কোনটা নন আর্ট, এখনও যেমন ইনস্টলেশন, এইটা একটা টেবিলটা একটা ইনস্টলেশন। এই যে মগগুলো আছে, কেকটা আছে, এটার একটা ল্যাঙ্গুয়েজ আছে। এটা আমরা নর্মালি দেখেন, এই জিনিসটাই মিউজিয়ামে রেখে দেখ, মানুষ ঘুরে ঘুরে দেখবে, আবার চিন্তা করবে ব্যাপারটা কি। স্যার জি তো এগুলো করতেছে। তারপরে ইনস্টলেশন, তারপরে আছে পারফরমেন্স আর্ট, জি তারপরে আছে ওই ডিজিটাল আর্ট, তারপরে ইনস্টলেশন। সেটা ওই হয়ে গেছে। আসলে হয় কি, যেটা ইউরোপ আমেরিকাতে 90 বছর আগে হয়ে গেছে, আমরা এগুলো ইম্পোর্ট এখন ইম্পোর্ট করতেছি। ফার্স্ট ইনস্টলেশন করছিল মার্শাল দুচ্চাম, একটা পেশাবখানা হ্যাঙ্গিং করে দিয়েছিল আমেরিকা মিউজিয়ামে। এটা নিয়ে বিরাট কেওয়াস স্ক্যান্ডাল, ইজ ইট আর্ট অর নো আর্ট। কিন্তু দেখা গেল লাস্টলি এটার যে ভিতরে একটা থট, নতুনত্ব আছে। এখন এইটাই আস্তে আস্তে ইনস্টলেশন আর্ট বলা যায়। তো এই যে ভ্যারাইটি আর্টটা, তা আমি স্কাল্পচার করি না, কিন্তু আমি পছন্দ করি। অন্যান্য যেগুলো করতে আমার 3টা লাইফ দরকার, হবে না। তো সুতরাং আমরা লাস্টলি বলি, এত যতই আমরা হয়তোই আমরা খুব ক্ষুদ্র। তারপর আমি কসমিক ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করি, যে তখন কসমিক ওয়ার্ল্ড থেকে এখন কত ছবি আসে, দুনিয়াটা একটা নিডেলের পয়েন্টের মতো। হ্যাঁ, ইটস রিয়েল, যে যেখানে সায়েন্টিস্টরা এই যে গ্রহগুলা করছে, হ্যাঁ 2 ট্রিলিয়ন এই যে মার্চ, তারপরে প্লুটো, তারপরে অনেক। স্যার এই বিষয়গুলোকে স্যার আপনাকে পুলকিত করে স্যার? অবশ্যই। এগুলা আমরা কেন, একটা সায়েন্টিস্টরা, নাসা সায়েন্টিস্টরা লাস্টলি ওদের অঙ্ক মিলে না। লাস্টলি কি হয়, তারা হয় ধার্মিক হয়ে যাবে, নাহলে পাগল হয়ে যাবে। কারণ বহির্জগৎ মানে এটা আউট অফ ইমাজিনেশন। আর ইমাজিনেশন, ওই ইমাজিনেশনেই তো আমরা কাজ করি। হ্যাঁ, বাস্তব ইয়াতে অনেক কিছু নাই, যেগুলো আছে অতি ক্ষুদ্র পরিমাণে আছে। হ্যাঁ, এখন আর্টিস্টদের ভেতর আছে বিভিন্ন ধারা চেঞ্জ হইতেছে, আর্ট চেঞ্জ হইতেছে। আগের যে রিয়েলিজম থেকে এখন বিদেশে মিউজিয়ামে গেলে বাইবেলিক ছবি সব, কোনো সোশ্যাল টাচ করে নাই। বিখ্যাত পেইন্টার যেমন গয়া, তারপরে রেমব্রান্ট, এল গ্রেকো, ভেলাস্কেজ, এরা কোর্ট পেইন্টার ছিল, রাজা পালতো, ওইটাই তার স্কুল, তার কিছু সার্গিত ছিল, ওরা রং টং বানাও, করো। মাইস্ট্রো হইলো যে রেমব্রান্ট আইকে দিত, ছাত্ররা কিছুটা ফিনিশ করতো, এইভাবে ছিল আর কি। নাইলে রুবেন্স একটা এত পেন্টিং করতে পারে না এই সাবজেক্ট নিয়ে, একটা ওর আঙ্গুল আঁকা রিয়েলিস্ট। কোশ্চেন আছে, রুবেন্স অর নট। এবং এই যে 500 বছর আগে, 400 বছর আগে যা যে সিস্টেম ছিল, এখন কিন্তু ক্ষেত্রে চেঞ্জ হয় নাই। আর্ট ইজ এ প্রোডাকশন অফ দি বর্জুয়া ক্লাস, রিচ ক্লাস, কিং, এদের। এখন 500 বছর পরে, 400 বছর পরে এটা চলে আসছে ব্যাংকারদের হাতে, কর্পোরেটদের হাতে। হ্যাঁ, এক হাত থেকে আরেক হাত চলে আসলো, কারণ ওরাই দে ক্যান প্রমোট, যত অ্যাওয়ার্ড বা যত প্রমোট করো। এখন যদি বলি যে গান আছে না, ধনীর দুয়ারে পূজারি তুমি, একই তোর পরাজয়। হ্যাঁ, তো ওগুলা থাকবে। এবং হ্যাঁ, গরিবদের বা গ্রামের আর্ট দে আর ইউজিং এভরিডে, এভরি সেকেন্ড। এটা হলো ফাংশনাল আর্ট, যেটা এভরিথিং ফাংশনাল। জি, সিম্পল একটা পাকন পিঠা আমরা খাই, সেটার কি দরকার আছে আধা ঘন্টা নিয়ে এটা ফুল বানানো, পাখি বানানো? বিশেষ করে তো এটা রুটি বানিয়ে খাইলে একই স্বাদ। গোল হতে হবে স্যার না, সেটা কি জন্য? ওই যে ভালো লাগা, দিস ইজ দ্য থিং আর্ট, রাইট স্যার। এবং নাসির মাহমুদ স্যার, আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, আপনি শুনছিলেন স্যারকে, স্যার যে ব্রুটালি অনেস্ট সব ব্যাপারে, এই যে কথাগুলো বলছেন, উইথ অল অনেস্টি, মানে আপনি কি বলবেন এই ব্যাপারটায়? আসলে একজন শিল্পীর পুরোটা জীবন তো ওই অঙ্কের মতো হয় না, 2 2 4 3 2 6 হবে না। কিন্তু এই মুহূর্তে, জন্মদিনের এই সময়, আমি প্রথমে আগে বলে নেই, চ্যানেল আই এবং অনন্য রুমাকে আমি কৃতজ্ঞতা জানাই।
যে এমন একটা লেজেন্ডের উপরে এরকম একটা ডকুমেন্টারি ফিল্ম করেছে এবং আজকে জন্মদিনও তারা পালন করছে স্টুডিওতে। ধন্যবাদ। কিন্তু মনির ভাই, আপনাকে আমার জিজ্ঞাসা যে এই যে হাজার হাজার ছবি আপনার ঢাকার স্টুডিওতে এবং মাদ্রিদের আপনার স্টুডিওতে, এগুলির কি হবে? একটু আগে বললেন যে ফাউন্ডেশন, এটা আপনি বলেন। না, সেটার প্রশ্ন বলি। আমি এখন ছবি আঁকতেছি, বই ক্যাটালগ, এই ক্যাটালগটা বা স্টিচিংটা ভালো থাকে, সেটা অভ্যাসের বাইরে যাওয়ার জন্য। অভ্যাসটা হলো হ্যাবিট, যেটা এক ধরনের স্লো ডেথ। জি, একই প্রসেস, আমি গাড়িতে যাচ্ছি আমার অফিসে, আবার ফিরে আসতেছি, আইসা আবার একই সোফায় বসে একই টেলিভিশন দেখতেছি এবং খাওয়ার সময় একই চেয়ারে বসতে। এই যে একটা অভ্যাস, আস্তে আস্তে কিন্তু শেওলা ধরা আরম্ভ করে লাগে, উইদাউট নোয়িং হি ইজ ডাইং। এখন অভ্যাস চেঞ্জ করা আর্টের শিল্পের বাবা। আমি চিন্তা করলাম যে এটা গার্সিয়া মার্কেস, যে ল্যাটিন আমেরিকান নোবেল প্রাইজ, তার বইয়ে ওই 100 años de soledad, এটা হলো স্প্যানিশ শব্দ, 100 years of solitude, solidarity, ওখানেই লেখা আছে অভ্যাসটা যে স্লো ডেথ। এখন শিল্পের ব্যাপারে আমার বাইরে যেতে হবে এগুলা। আমি নাইলে তো আর্টের ব্যাপারেও ফ্রেঞ্চরা ইউজ করে, বিদেশিরা প্রস্টিটিউজম আর্ট আছে, করাপ্টেড আর্ট আছে, তারপর আছে এই ফ্যাক্টরি টাইপের আর্ট আছে। আঁকতেছি আর বিক্রি করতেছি, ঠিকই হইতেছে, বিক্রি হইতেছে, কিন্তু আর্টিস্ট সেখানে থট নাই, সে একটা প্রোডাক্ট, মেশিনারি প্রোডাক্ট, ফ্যাক্টরির মতো ছবি আঁকতেছে। কিন্তু হয় কি, এই আর্টিস্টরা একদিন তার শখ হয়, আমি যে করতেছি তখন টাইম হ্যাজ গন, এবং তার রিস্কও আছে যে আমি যে অন্য একটা অ্যাবস্ট্রাক্ট আঁকি, একটা ইমেজ নিয়ে আঁকলাম, একটা পোর্ট্রেট আঁকলাম, তার অডিয়েন্স পাবলিক আছে, তার মানে একটা পাগল হয়ে গেছে, কী করতেছে। তো এইগুলা কতগুলো একটা আর্টিস্ট পারে না, ইচ্ছে করলেও পারে না, তার ফ্যামিলি, তার মেনটেন্যান্স, এগুলো, তার ইন্স্যুরেন্স। বেসিক্যালি আর্ট যেটা জীবিত আছে, এটা যে হিস্ট্রি অফ আর্ট বা লিভিং, যেটা প্রমোশন, মিউজিয়াম, মূল জিনিসটা হলো টাকা, ফাইন্যান্সিয়াল সাপোর্ট। যে দেশে নাই, হ্যাঁ, ওরা পারবে না কোনোদিন। আমি যেটা জানতে চাই মনির ভাই, আজকে জন্মদিনে এই যে আপনার হাজার হাজার ছবি ঢাকা এবং মাদ্রিদে, এগুলোর জন্য কি কোনো আপনি আর্কাইভ, মিউজিয়াম, এটা? হ্যাঁ, সেটা আমি তো, হ্যাঁ, সবাই প্রশ্ন করেন আপনারা যে ছবি আঁকতেছেন, এগুলা সব তো বিজনেস ওরিয়েন্টেড। কী করবেন? মিউজিয়ামে দিয়ে দেবেন বা কেনা গোষ্ঠী গেলাও মিউজিয়াম চাই না। আমি করতেছি এটা আমার অভ্যাসের বাইরে, আমি যা আঁকি এর বাইরে আমি কি করতে পারি, জি, এই যে চ্যালেঞ্জ। এবং আমাকে সব ছবির মূল মন্ত্র যে আমরা এক্সপেরিমেন্ট উইথ এক্সপিরিয়েন্স, আমার সারপ্রাইজ দেয় কিনা, কিছু মিরাকেলি ঘটে কিনা, নাহলে ইট ইজ দ্য মনোটোনাস। এখন যে আমি ফ্যাক্টরি টাইপের মতো ছবি আঁকি, আই উইল গো চাঁদপুর, আমার ভাইয়ের বিস্কুট ফ্যাক্টরি আছে, একই কথা, চাকরি করা বা ইয়ে করা, কোনো, আমি এইভাবে দেখি আর কি। তো এইগুলা আমার কাছে এটা যখন এটা এক্সিবিটও হবে না, দেখবেও না, হয়তো ফিউচারে দেখবে এটা অন্যভাবে। তো হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি, এটা কিছু একটা করতে হবে এখন। আপনার কি কোনো চাওয়া আছে কিনা ফাউন্ডেশনের মতো, যেটা থাকে, এবং কিছু দেশে সবাই চাইতো, ইয়াং জেনারেশন, যে আমি যদি কিছু ডকুমেন্ট না রেখে যাই, আই এম ডিসঅ্যাপিয়ার্ড মুন্ড। এটা আমি চাই না আমার মৃত্যু হওয়ার পর আমার নিয়ে পূজা করুক, যে আসে না, এটা একটা ফাংশনের মতো, অনুষ্ঠানের মতো হয়ে যায়, যে এই অনুষ্ঠান, এই স্যারের অনুষ্ঠান, এই অনুষ্ঠান। কিন্তু দেখলে রিয়েলি তারা কি, এই তারা কবরে যায়, জিয়ারত করে একটাও যাবে না, জি, ওই অনুষ্ঠান পর্যন্ত থেকে যায়। তো লাইফটা মিষ্টি, কিন্তু লাইফের যে আর্টিস্ট হোক, সাধারণ লোক হোক, আমরা এখন পর্যন্ত যে কেন আসলাম, কই থেকে আসলাম, কোথায় যাব, ওই তিনটার উত্তর তো এখন পর্যন্ত কেউ দিতে পারে না। জি স্যার, এটা স্যার আপনার চাওয়া, স্যার আপনি বললেন, কিন্তু আমাদেরও তো স্যার চাওয়া আছে আপনার কাছে, আপনার ছবিগুলো থাকবে, আপনি আপনার কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। যেমনটি এবছর এস এম সুলতানের শতবর্ষ পালিত হচ্ছে, সেইভাবে আমরা চাই যে আমাদের যিনি শিল্পী মনিরুল ইসলাম, তারও এভাবে, তিনি যখন থাকবেন না তখন তাকে আমরা সম্মানিত করতে হবে সেভাবেই, সেটা তো আমাদেরও চাওয়া থাকবে। না, সেটা আর্টিস্টদের লাইফে গেছে, যারা যারা আর্ট লাভার, এবং গভর্নমেন্টেরও উচিত যে তার কালেকশন, অনেক আর্টিস্টের তার ফেমও নাই, কিছু না, ছবি বিক্রি, রাস্তায় গেল কয়েক বছর পরে
ডিসকভার্ড, গ্রেট আর্টিস্ট। এটা হয়েছে অনেক এল গ্রেকো, 200 বছর পরে সে আননোন আর্টিস্ট। ওই ফ্রেঞ্চ ক্রিটিক আরম্ভ করলো, লম্বা লম্বা ফিগার তো তো ইজ দ্য গ্রেটেস্ট ওয়ান। জি। তো সেরকম আর্টের যে একটা লিভিং প্রেজেন্ট লাইফ আর আফটার ডেথ। জি। হ্যাঁ, এখন ফেমটা হচ্ছে অন্য জিনিস, যে আমাদের দেশে যে শিল্পগুরু আছে জয়নুল আবেদিন, নো ডাউট ইজ এ ভেরি গুড আর্টিস্ট, এবং অল আই ইনফ্লুয়েন্স, আমরা কিন্তু সবাই ইনফ্লুয়েন্স হয়েছে একবার। যেমন বলে না গুরু ছাড়া সার্গিত থাকে না, জি। সার্গিত ছাড়া গুরু হয় না। সেখানে যে কেউ মানে বিগেস্ট গ্রেটেড আর্টিস্টরাও তাদের একটা আইডল ছিল, কপি করছে বা তার অনুসরণ করছে, তারপরে তার কাজের ভিতর থেকে তার একটা সাইন বা ইন্ডিভিজুয়ালিস্ট একটা ক্যারেক্টার তৈরি করছে আর কি। আর্টের এইটাই হয় আর কি। যেটা বলতে চাইছিলাম একটা ক্ষোভ না, আসলে এটা একটা দাবি। এই জন্মদিনে এই অডিয়েন্সকে আমি বলতে চাই যে বিশ্বমানের একজন শিল্পী, আমাদের গর্ব অহংকার, আমি মনে করি, আমি এটা জোর গলায় বলতে পারি, একদম। তিনি কেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান পেলেন না, যেটা স্পেন সরকার তারা দিয়েছেন। স্বাধীনতা পদক অনেকেই পেয়েছেন, কিন্তু মনির ভাইকে এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমি এটার জন্য আমার এক ধরনের দুঃখ আছে, ক্ষোভ আছে। কাজে আমি আশা করি যে শুধু তাই না, জাতীয় অধ্যাপক আমাদের দেশে একটা সম্মান দেওয়া হয় শিল্পী সাহিত্যিকদের। বহু বছর যাবৎ কাউকে এটা দিতে দেখছি না। মনির ভাই কিন্তু সম্পূর্ণ উপযুক্ত জাতীয় অধ্যাপক, স্বাধীনতা পদক। আমি আশা করি যে আগামীতে এই পদকের যে সময় ঘনিয়ে আসছে, সেখানে তাকে নিশ্চয়ই সরকার তাকে সম্মান করবে। জি। এবং স্যার, আপনি সম্মানে বেঁচে থাকবেন, ভালোবাসে বেঁচে থাকবেন, সবসময় অবশ্যই থাকবেন আমি জানি, এবং আপনি না থাকলেও আমরা আপনাকে ভালোবাসবো, সেটাও আমি প্রত্যাশা রাখি, যেমনটি বলছিলাম। এবং স্যার, আজকে আপনি এসেছেন, সেই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, এবং আপনার সঙ্গে জন্মদিনে কেক কাটবো, সেটা আমাদের জন্য ভীষণ আনন্দের। আমরা চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই আজকের এই বিশেষ দিনটির জন্য, আপনি এসেছেন সেই জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। খাবো নাকি? আমি স্যার খেয়ে খাবো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা মামুন স্যার একটু খাবেন? আসুন। চলবে স্যার, আমি ভালো করছি। জি ভালো স্যার। স্যার কি ডায়াবেটিস আছে? ডায়াবেটিস আছে স্যার মানেন না? না, কতগুলো জিনিস যে ডাক্তাররা বলছে মডার্ন টাইপের, তুমি যত হও, তোমার প্রিয় খাবার কেন তুমি ছাড়বা, বাট ডোন্ট অ্যাবিউজ। বেশি খাওয়া যাবে না স্যার। হ্যাঁ।